বিন্দু হাঁপাতে হাঁপাতে বলল, কচু ও কায়ারকে নাকি পুলিশে ধরে নিয়ে গিয়েছে। যুগ ও অভিমন্যু তৎক্ষণাৎ থানার উদ্দেশ্যে যাত্রা করে। বিন্দুও যেতে চাইলে তাকে তারা বাধা দেয় এবং আশ্বাস দেয় তারা ফিরিয়ে আনবে। অপরদিকে মেদিনী পাতাল পুলিশ স্টেশনে বরচাষিনী একটা ফটো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। সে যেন কিছু একটা নিয়ে ভাবছিল। চার্লি পাশের চেয়ারে বসেছিল এবং বহুক্ষণ ধরে বরচাষিনীকে ডাকলেও কোনো সাড়া পাওয়া না গেলে সে বরচাষিনীর টেবিলে টোকা মারে। বরচাষিনী জানায় সে একটা ফটো নিয়ে ভাবছিল। এরই সাথে সে চার্লিকে অর্ডার দেয় বডির পোস্টমর্টেম রিপোর্ট জানাতে। চার্লি জানায় ওই বডিটা মোহিতের। তার চারপাশে যে রক্ত পড়েছিল, এমনকি যে বোতলে করে মোহিত মদ্যপান করেছিল, সেখানেও মোহিত ছাড়া আর কারুর হাতের ছাপ নেই। এমনকি ওখানে পড়ে থাকা প্রদীপের উপরেও কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। বরচাষিনী অবাক হলে চার্লি জানায় এটা নিশ্চয়ই যক্ষিণীর কাজ, কিন্তু বরচাষিনী পুনরায় বকা দিয়ে তাকে থামিয়ে দেয়। এরই সাথে বরচাষিনী অর্ডার দেয় সেদিন রাতে আশেপাশে থাকা 2 ব্যক্তিকে ধরে আনার জন্য, কিন্তু চার্লি জানায় সে অলরেডি তাদের লকারে রেখে এসেছে। বরচাষিনী চার্লির কথা শুনে চাটককে ডাকে। সে একটা রোগা পাতলা হাবিলদার। 2 ব্যক্তির কথা চার্লি জিজ্ঞাসা করলে সে জানায় বরচাষিনী ম্যাডামের অর্ডারে তাদের ইনকোয়ারি রুমে বসিয়ে রেখেছে। এদিকে বরচাষিনীর মনে নেই যে সে অর্ডার দিয়েছিল কিনা। তবে চার্লি মনে মনে ভাবে বরচাষিনী যে ফটো নিয়ে ভাবছিল তার মধ্যে আঁকা যে চিত্র রয়েছে তা বোধহয় জাদু চিত্র, যার জন্যই মনে হয় বরচাষিনী ডুবে গিয়েছিল। চার্লি মনে মনে ভীতগ্রস্ত হলেও তা প্রকাশ করল না। এদিকে আবার রজনী আমোদিতাকে যুগের ওপর জাদুটোনা করার ব্যাপারে জোর করতে থাকে। কিভাবে জাদুটোনা করবে তা নিয়ে ভাবতে থাকলে রজনী আমোদিতার ফোন থেকে যুগের ফটো বের করে। কিন্তু রজনী আমোদিতার উপর রেগে যায়, কারণ যে ফটো আমোদিতা বের করে তা যুগের একটা ছোটবেলাকার ফটো। তাই রজনী আমোদিতাকে যুগের কাছে পাঠায় ফটো তুলে আনার জন্য। এদিকে আবার কায়ার ও কচু থানায় বসেছিল। নিজেদের মধ্যে নানা রকম কথোপকথন চলছিল, কেন তাদের ধরেছে। ঠিক সেই সময় বরচাষিনী ও চার্লি আসে। বরচাষিনী তো রাগান্বিত অবস্থায় ছিল, কিন্তু কচু যেন বরচাষিনীর প্রেমে পড়ে যায়। তার প্রেমে যেন সে হারিয়ে যায়। বরচাষিনীর কথায় কচু জবাব না দিলে কায়ার উত্তর দিতে থাকে, কিন্তু বরচাষিনী পুনরায় রেগে যায় এবং কচুকে কিছু জিজ্ঞেস করলে সে উত্তর দেয়। তারা তাদের নাম পর্যন্ত বলে দেয়। এদিকে কচু নিজের মতো করে বরচাষিনীর নাম দেয় বরচু, যা শুনে তো চার্লি রেগে যায় এবং বরচাষিনী সেদিকে গুরুত্ব না দিয়ে তাদের প্রশ্ন করতে থাকে মোহিতকে চিনল কি করে। তারা জানায় এক গ্রামে থাকলে তো সবাই সবাইকে চেনে, কিন্তু মোহিতের মৃত্যুর দিন তারা কোথায় ছিল প্রশ্ন করলে তারা ভীত হয়ে পড়ে। বরচাষিনী কথায় কথায় দোষারোপ করতে থাকে তারাই মোহিতকে হত্যা করেছে, কিন্তু তারা নাকচ করে দেয়। এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা জানায় সেদিন রাতে কচু ও কায়ার দুজন মিলে মদ্যপান করবে বলে মদের বোতল নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিল, কিন্তু সেই সময় মোহিতের সাথে তাদের হঠাৎ করেই দেখা হয়ে যায় এবং সে তাদের মদ্যপানের অফার দিলে তারা নাকচ করতে পারে না। এরপর তারা একসাথে মদ্যপান করার পরে মোহিত চলে যায় বাংলা মোড়া গ্রামের শেষ প্রান্তের এক পতিতালয়ে। মোহিত কেবল উর্বশী বলে এক বেশ্যার জন্যই যায়, কিন্তু উর্বশী তাকে গুরুত্ব দেয় না। তাই মোহিত তার ওপর সবসময় রেগে থাকে। আর সেদিন রাতে নেশার মধ্যে উর্বশীর নামে নানা রকম গালিগালাজ করতে থাকে সে। এরপর বরচাষিনী কিছু প্রশ্ন করলে কায়ার জানায় তারা সেদিন এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল যে তারা ওখানেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কচুর মুখ চোখ দেখে বোঝা যাচ্ছিল যে সে বোধহয় কিছু একটা লুকোচ্ছে। ঠিক সেই সময় যুগ ও অভিমন্যু এসে হাজির। তাদের আবার বরচাষিনী জিজ্ঞাসাবাদ করতে থাকে। এদিকে আবার বল্লু কাকা গাড়ি চালাচ্ছিল। দিলীপ ও সুরেশ পিছনেই বসেছিল। দিলীপ যেন খুব কিছু একটা নিয়ে চিন্তা করছিল। দিলীপ সুরেশকে জিজ্ঞেস করে, সব ঠিকঠাক বুঝতে পেরেছিস তো? সুরেশ জবাব দিতে চায়, হ্যাঁ, গুহার মায়াধারী। কথা শেষ হতে না হতেই দিলীপ চুপ করে যায়। দিলীপ যেন মায়াধারীর কথা শুনেই ভয় পেয়ে যায়। মায়াধারীকে নাকি ভূত প্রেত পিশাচ জমের মতো ভয় পায়। দিলীপ সুরেশকে অর্ডার দেয় আজ রাতেই মায়াধারীর কাছে যাওয়ার জন্য, কিন্তু সুরেশ অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে বাধ্য হলো, কারণ দিলীপ চায় যক্ষিণীকে আটক করে রাখতে। এদিকে আবার যুগ ও অভিমন্যু থানার এক কোণে বসে থাকে। বারংবার অনুরোধ করা সত্ত্বেও বরচাষিনী কায়ার ও কচুকে কিছুতেই ছাড়তে চাইছিল না।
তবে চার্লির অনুরোধে তারা ছেড়ে যায়। এরপর তারা থানা থেকে বেরিয়ে যায়, কিন্তু কচু বরচাসিনীর প্রেমে পড়ে যায়। কচু তো বরচাসিনীর সাথে নানা রকমভাবে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু অভিমন্যু টেনে হিঁচড়ে তাকে থানা থেকে বের করে আনে। এদিকে আবার ঘরে আমোদিতা আর রজনীর মধ্যে কথোপকথন চলছে, সে যুগের ফটো নিয়ে এসছে কিনা, কিন্তু সে জবাব দেয় কোঠিতে যোগ ছিল না। আমোদিতা এবার ভাবতে থাকে যুগ যক্ষিণীর ভয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছে কিনা। রজনী জানায় যুগ এতটাও ভীতু নয়, যেমন তার বাবা লেখকবাবু ছিল না। ওই লেখকবাবুকেই যক্ষিণী হত্যা করেছিল। কথায় কথায় আমোদিতা জানতে পারে যক্ষিণী প্রথম দিকে লেখকবাবুকে হত্যা করেনি, হত্যা করেছিল 6 বছর পর। এখন প্রশ্ন হলো 6 বছর পরেই কেন মারল, আগে কেন মারেনি? এই প্রশ্ন তাদের দুজনকেই ভাবিয়ে তুলেছিল। ঠিক সেই সময় সুরেশ ঘরে ঢুকে পড়ে। সে ঢুকেই প্রশ্ন করল অনুরাগ দাদাকে নিয়ে কি কথা হচ্ছিল, কিন্তু রজনী ও আমোদিতা কথা ঘুরিয়ে দেয়। সুরেশ গুরুত্ব না দিয়ে সে ব্যাগ গোছাতে থাকে। রজনী প্রশ্ন করলে সে জানায় যক্ষিণীকে তাড়াতে দিলীপ তাকে বাইরে পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে সে স্থানের নাম উল্লেখ করেনি। সুরেশ রজনীকে ডিটেল বলতে যাচ্ছিল, কিন্তু সেই সময় দিলীপ ডাকে এবং সে সেখান থেকে চলে যায়। মনে মনে রজনী ভীষণ রেগে থাকে এবং বলতে থাকে সুরেশ বাড়ি ফিরলে কালা জাদু করিয়ে সে নিজের বশে করে রাখবে। এদিকে সুরেশকে দিলীপ ব্যাগটা হাতে ধরিয়ে দেয়। ব্যাগে কি আছে জিজ্ঞেস করলে দিলীপ ভীষণ রেগে যায়। দিলীপ রাগান্বিত হয়ে জানায় ব্যাগে কি আছে সেটা জানতে হবে না, তবে এই ব্যাগ মায়াধারীর হাতেই তুলে দিতে হবে। যদি কোনো কারণে ব্যাগটা হারিয়ে যায় তাহলে কি হবে কেউ জানে না। এদিকে কায়ার, কচু, যুগ, অভিমন্যু থানা থেকে বেরিয়ে তারা বিন্দুর দোকানে আসে এবং বিন্দু কায়ারকে থানার বিষয়ে প্রশ্ন করলে তারা সমস্ত ঘটনাই বলে দেয় যে থানায় কি কি হয়েছে। এরপর সেদিন রাতে কচু আর কায়ারের সাথে কি হয়েছে জানতে চাইলে কায়ার জানায় সেদিন রাতে নেশাগ্রস্ত হয়ে কৃষ্ণই নদী পার করছিল। ঠিক এই কথা শুনে বিন্দু জানায় কায়ার এত ভীত হয়ে রাতে কৃষ্ণই নদী পার করলো কি করে, তাও আবার পূর্ণিমার রাতে, যেখানে যক্ষিণী শিকার করে। কায়ার ও কচু জানায় নেশায় থাকলে ভয় বলে আর কিছু থাকে না। যাই হোক, সেদিন রাতে তারা যখন কৃষ্ণই নদী পার করে বাংলামোড়া ঘাটের দিকে আসে, ঠিক তখনই কায়ার ছবি তুলতে চাইলে কচু বাধ্য হয়ে ফটো তুলতে থাকে। ঠিক সেই সময় তাদের মনে হলো তাদের সাথে যেন কেউ আছে। তার সাথে গোলাপ ফুলের গন্ধ বেরোতে থাকে চারপাশে, কিন্তু আশেপাশে কোথাও গোলাপ ফুল দেখা যাচ্ছিল না। তবে অন্ধকারের মধ্যে এক নারী অবয়ব দেখা যাচ্ছিল। কে সেই নারী অবয়ব? তাহলে সেই কি যক্ষিণী? যক্ষিণী কি সত্যিই মুক্তি পেয়ে গিয়েছে? আর এই মায়াধারী বা কে? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটা কেমন লাগছে তাও কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।